আপনার মমতা ব্যানার্জির নাটকটাকে একটু ধরতে হবে। আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে। বিজেপির ৭৭টা এমএলএ আছে পশ্চিম বাংলায়, কোনো জায়গায় অবজারভার নাই। ভাঙড়ে কেন অবজারভার দিতে হচ্ছে? ভাঙড়ের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে, দলিতের অধিকার নিয়ে কথা বলে, আদিবাসীর অধিকার নিয়ে কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যর কথা বলে, সরকারি কর্মচারীদের ডিএর কথা বলে, সরকারি কর্মচারী পুলিশ ৮ ঘন্টার বেশি কেন ডিউটি করবে, এই আওয়াজ তুলে। সুতরাং ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক যদি ওই মন্দির মসজিদের রাজনীতি করত, ওই সাম্প্রদায়িক রাজনীতি করত, তাহলে হয়তো আমাকে ওদের নিয়ে অসুবিধা হতো না। আমি ওদের বাইরে গিয়ে মানুষের অধিকারের কথা বলছি, পরিযায়ী শ্রমিকের কথা বলছি, ছাত্র যুবর কথা বলছি, কৃষকের কথা বলছি, মহিলার অধিকারের কথা বলছি, ছাত্রদের শিক্ষার কথা বলছি। ওই জন্যই আমার উপরে ওদের গোসা হয়ে গিয়েছে, আমাকে ওরা আটকানোর চেষ্টা করছে। তাই বন্ধুগণ, ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার, কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার। এটা বলছিলাম, ঈদগার জমি দখল করছে কে? তৃণমূলের সরকার, রাজ্য সরকার। এটা বলে যাচ্ছে আপনাদের। আজকেও মুর্শিদাবাদে নাকি অনেক বড় বড় কথা বলেছে। মমতা ব্যানার্জি যদি সাহস থাকে, আমি আর মমতা ব্যানার্জিকে বসার ব্যবস্থা আপনারা করুন, চ্যালেঞ্জ করুন। একদিকে মমতা ব্যানার্জি থাকবে, উল্টো দিকে আমি থাকবো, মধ্যখানে ক্যামেরা থাকবে, আর কেউ থাকবে না। আমি প্রমাণ করে দেবো পশ্চিম বাংলার মানুষের 1947 থেকে 2011-তে যত না ক্ষতি করেছে এই মমতা ব্যানার্জি, 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতি মুসলমানদের করেছে, দলিতদের করেছে, আদিবাসীদের করেছে এই মমতা ব্যানার্জি। পশ্চিম বাংলার শিক্ষিত যুবকদের করেছে, এটা আমি প্রমাণ করে দেবো। আর আমি যদি না প্রমাণ করাতে পারি, আমাকে যদি তৃণমূলের ঝান্ডাটা ধরাতে বলে মমতা ব্যানার্জি, আমি হাসতে হাসতে ধরে নেব। আমি যদি ভুল হয় আর মমতা ব্যানার্জি যদি ভুল হয়ে যায়, আমাদের ঝান্ডা আমি ধরাবো না, বলবো আমি আপনার বাংলার মানুষকে এবার নিস্তার দিন, আপনি একটু অব্যাহতি নিন। হবে? চ্যালেঞ্জ গ্রহণ করুক, আমি পদে পদে বুঝিয়ে দেব প্রত্যেকটা কোথায় কোথায় মিথ্যে কথা বলছে। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি ধরে দেখিয়ে দেব যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করেছেন, আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন। সংবিধান প্রদত্ত অধিকার 6 শিডিউল, যে 6 শিডিউল যদি বাস্তবায়ন হয়, কোন আদিবাসীকে আর কোন স্কলারশিপের প্রয়োজন হবে না। আদিবাসী ভাইরা মাথা তুলে বাঁচতে পারবে, মেন স্ট্রিমে থাকতে পারবে, তাদের উন্নয়ন হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে, তারা স্বাস্থ্য কেন্দ্র বানাতে পারবে, তাদের জয় জয়কার হয়ে যাবে। সংবিধান সেই অধিকারও আদিবাসীদেরকে দিয়েছে। 6 শিডিউল মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে ভালোবাসিল, পূর্ণাঙ্গ রূপে 6 শিডিউলের বাস্তবায়ন করছে না। এই ভালোবাসার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসছে, কিন্তু শিক্ষাতে দেখুন, স্বাস্থ্যে দেখুন, কর্মসংস্থানে দেখুন, মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভালোবাসা মমতা ব্যানার্জির আমার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি শিক্ষকদের ভালোবাসছে, কিন্তু সরকারি শিক্ষকরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না। এই ভালোবাসা আমার দরকার নাই। মমতা ব্যানার্জি পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে, কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। একটা পুলিশ 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? সরকারি কর্মচারী 8 ঘন্টার বেশি ডিউটি করে না, একটা পুলিশকে 14 ঘন্টা 15 ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে? এই আমার ভালোবাসার প্রয়োজন নাই। তাই বন্ধুগণ, এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। আর এই দ্বিচারিতা যাতে না ধরতে পারেন, এই দ্বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশন থাকে, সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে ডেকে নিয়েছে, আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা যখন রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা, বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছি, এদের অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন আমাদেরকে ভুল বোঝানোর জন্য, আমাদের সম্পর্কে মিথ্যাচার করার জন্য বলা হচ্ছে যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। এটার ওষুধ আমি আজকে দিয়ে যেতে চাই, শুনবেন আপনারা? আর একবার তাহলে হাত তুলুন তো যারা শুনতে চাইছেন, দূরে যারা শুনতে চাইছেন হাত তুলুন তো। মমতা ব্যানার্জির এই ওষুধটা আমি দিতে চাই। কি ওষুধ? মমতা ব্যানার্জির দলের লোকেরা আমাদের নামে মিথ্যাচার করে, কি বলে? ভোট কেটে নাকি বিজেপিকে নিয়ে আসবে।
আমি আপনাদের এখানে বসিরহাট উত্তর বিধানসভায় এসে আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জিকে রেডি করুন। পীরজাদা আব্বাস সিদ্দিকী রেডি আছে, একটা এগ্রিমেন্ট পেপারে সই হবে। সইটা কি হবে একটু দাঁড়ান, শুনে নিন আগে, তারপরে তালি দেবেন। একটা সই হবে, লিখবে আব্বাস সিদ্দিকী, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, যদি ওখানে ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল তথা মমতা ব্যানার্জি যা শাস্তি নেবে নওশাদ সিদ্দিকী মাথা পেতে মেনে নেবে। আর ওখানে মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। হোক দুধকে দুধ পানিকে পানি। তাহলে আজ প্রকৃত অর্থে বিজেপিকে কে রুখতে চাইবে প্রমাণ হয়ে যাবে। তৃণমূলের যদি সেই দমটা থাকে, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপিকে হারাতে চায়, চলুন আসুন এগ্রিমেন্টে সই করুন। তাহলে আমরা জীবন দিয়ে বিজেপিকে যেমন আটকানোর চেষ্টা করছি, আরো আটকানোর চেষ্টা করব। বিজেপিকে কোনো মতেই বাংলায় আসতে আমরা দেব না। আপনাদের কি মনে হয় তৃণমূল সই করবে? আমি আপনাদের বলছি সই করবে না। কেন? যদি বিজেপিকে আটকাতে চাই ভাইপোকে তাহলে গ্যারেজ করে দেবে তো। যদি বিজেপিকে আটকাতে যায় এই তোলাবাজ নেতাগুলোকে গ্যারেজ করে দেবে। চাকরি চুরি করলো, কয়লা চুরি করলো, বালি চুরি করলো, গরু চুরি করলো, আবাস যোজনাতে কাটমানি খেলো, 100 দিনের কাজের টাকা চুরি করলো। এমন কোন জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি। করতে করতে মৃত মানুষের চোখটাকেও এরা চুরি করে নিল। এই চোরেরা বাঁচার জন্য বিজেপিকে পশ্চিমবাংলায় আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে। এই চোরেদের যদি সাহস থাকে, চোর বলেই বলছি এদেরকে চোর বলেই বলছি, যদি এদের সাহস থাকে এগ্রিমেন্টে আসুক। আইএসএফ একদিকে সই করবে, উল্টো দিকে তৃণমূলকে সই করবে, তাহলে দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করতে চাই, তাহলে আর সই করবো ভাই? আর কেউ যদি বিজেপির হাত থেকে বাঁচার জন্য, ভাই ভাইপোর হাকে জেল থেকে বাঁচানোর জন্য নয় সই করে, তাহলে আজকের পর থেকে যদি তৃণমূলের বন্ধুরা বলে যে বিজেপি সুবিধা করে দেবে আইএসএফ, তাহলে কি বলবেন আপনারা? অত কথা বলে লাভ নেই, চলো মমতা ব্যানার্জিকে তুমি রেডি করো, এদিকে আমাদের বড় ভাইজান রেডি আছে, সই করুক। তখন বলবে পেনে কালি নাই। কি বলবে তখন? পেনে কালি নাই। তাই আপনাদের বলবো, ভাঙর যে আশা দেখিয়েছে, আজকে রাজ্যের মানুষ এটাকে গ্রহণ করেছে। আপনাদেরকে কে আসছে কে যাচ্ছে দেখার দরকার নাই। এখানে এসে আমি বলে যাই, বসিরহাট উত্তর বিধানসভায় 2026 সালে আমরা লড়াই করব। 2021-এ আপনারা বিজেপি আসবে বলে অনেকে ভোট দেননি, ভালোবাসার মানুষ। এখন আর বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের? আলাদা মনে হয়? এরা একে অপরের পরিপূরক। যদি বিজেপি তৃণমূল আলাদা হতো, এতক্ষণ শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রেখে দিত। শুভেন্দু বাবু যেভাবে বাংলার সম্প্রীতি, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে বিনষ্ট করার জন্য যে ভাষায় কথা বলছে, শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। তা না করে ছেড়ে রেখেছে, হিংসা ছড়াচ্ছে। তাই আপনাদের বলবো, ওই সব বিজেমূলের ফাঁদে আমরা পড়বো না। 2026 সাল আসছে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। যে সরকার শিক্ষার আমূল পরিবর্তন করবে, যে সরকার আসার সাথে সাথে আপনাদের কথা দিয়ে যায়, পিজিতে আর যেতে হবে না, এনআরএসে আর যেতে হবে না, আর্চি করে যেতে হবে না, প্রতিটা জেলায় প্রতি বছর একটা করে আর্চি কর পিজি এনআরএস তৈরি করবে। এই সরকার আপনারা চান না এখান থেকে রুগীকে ছুটিয়ে কলকাতা নিয়ে যেতে হবে? কোনটা চান আপনারা মায়েরা? কলকাতার মতো পিজি হসপিটাল আপনাদের জেলায় চাই না কলকাতায় ছুটে যেতে চান? কোনটা চান? যদি আপনাদের জেলায় চান, যদি ঝাড়গ্রাম জেলায় চাই পিজি, এবার মুর্শিদাবাদে পিজি তৈরি হবে, নদিয়াতে পিজি তৈরি হবে, বীরভূমে তৈরি হবে, উত্তর দিনাজপুরে তৈরি হবে, দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে, দার্জিলিং এ তৈরি হবে, কালিম্পং এ তৈরি হবে। প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি হসপিটাল তৈরি করব আমরা, যদি আপনারা আমাদের সুযোগ দেন। চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কলকাতায় ছুটে যেতে হবে না। আর একটা কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, বেকারত্বের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদিজি, কিন্তু বিগত 45 বছরে সারা ভারতবর্ষে যত না বেকারত্বের সংখ্যা ছিল, এই এখন সেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। বেকারত্বের জ্বালায় আমাদের যুবক যুবতীরা জ্বলছে, অনেকে সুসাইড করছে, অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে যাই, আপনারা যদি
2026 সালে আমাদেরকে সরকারে আসতে সহযোগিতা করেন। ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব, প্রতিটা বাড়ি থেকে একজন সদস্যকে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। কোনো অসুবিধা হবে? সরকার কেন, কিসের জন্য সরকার? আপনার দুর্দশাকে ঘোচাবে, আপনাকে একটু ভালো থাকতে দেবে, এই জন্য সরকার। সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার বলে তাহলে প্রকাশ করতে পারবে না, কারণ মামলা আমি করেছি। আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই মসজিদ, আপনাদের ঈদগাহ, আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে, এটা মমতা ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, অভিষেক ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয়। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছেন, টিকে আছে। তাই মমতা ব্যানার্জি গতকালকে নতুন করে মুসলিম সম্প্রদায়ের সামনে যে মিথ্যাচার করেছে, আমরা আজকে স্টেজ থেকে তাই মিথ্যাচারের নিন্দা ধিক্কার জানাচ্ছি। এই মিথ্যাবাদীর আমরা প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি কি বলেছেন? মামলা করেছে, যদি করে থাকে ভালো কথা তো নাকি? আমিও তো সুপ্রিম কোর্টে মামলা করেছি, মামলা করেছি তো, তাহলে মমতা ব্যানার্জি মামলা করলে আমি জানতে পারতাম না? আচ্ছা ধরেন আমি জানিনি, তাহলে এখন কাজ কি হবে? মামলার নাম্বারটা পাবলিক করে দেয়া, আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া, তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি, আমি পাবলিক করে দিয়েছি 68,938/2025। আমার মামলা নাম্বার কত? আমার ডায়েরি নাম্বার কত? এসআইআর এর ওয়াকফ নিয়ে করেছি ভাই, ওয়াকফেরটা আমার মুখস্থ নাই, 1 বছর আগে করেছি তো। আর রিসেন্ট আমি এসআইআর নিয়ে করেছি। যে এসআইআর নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করছে, যে এসআইআর নিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, সেই এসআইআর নিয়ে অলরেডি আপনাদের বড় ভাইদের নির্দেশে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি। মামলার ডায়েরি নাম্বার হচ্ছে 68,938/2025। তাই মমতা ব্যানার্জি সত্যিকারের যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায়, মসজিদকে বাঁচাতে চায়, কবরস্থানকে বাঁচাতে চায়, ঈদগাহকে বাঁচাতে চায়, সত্যিকারের অর্থে যদি তিনি মামলা করে থাকেন, তার ডায়েরি নাম্বারটা প্রকাশ্যে আসুক। যতদিন না প্রকাশ্যে আনছে মমতা ব্যানার্জিকে আমরা প্রতারক, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না। অসুবিধা লাগবে নাকি? মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো। যদি কারো অসুবিধা লাগে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা আইনত মামলা করে দিতে বলবেন। শুধু মানুষকে মিসগাইড করছে। সাথে সাথে এটাও বলেছে আপনাদের যে বিধানসভায় রেজুলেশন পাস করেছে, আপনারা জানলে অবাক হবেন। যখন বিল ছিল তখন 2024 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ছিল 2024, তখন বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছিল। যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভা এটা নিয়ে চর্চা করছে না। আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে, আমার যতটুকু সংসদীয় জ্ঞান হয়েছে, যে কোনো বিলের রেজুলেশন নিলে বিলকে আটকানো যায় না, কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশন নিলে ওটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে ওটা কার্যকারী অনেক সব থেকে বেশি হয়। তাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য, বিজেপির কে ভালো গুড লিস্টে থাকার জন্য যখন বিল হলো তখন রেজুলেশন পাস করালো, আইন হয়ে যাওয়ার পরে আর বিধানসভায় ওয়াকফের রেজুলেশন পাস করাচ্ছে না। কিন্তু বিলটা কোনো চ্যালেঞ্জে কাজ হবে না। যখন আইন হয়েছে যদি রেজুলেশন পাস করায়, সেই রেজুলেশনটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে কি গো পারে। আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে? কার হবে? এটা জোরে বলুন না। বিজেপির হবে। বিজেপির অসুবিধা হোক মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইবে না। তাই আপনাদের বলবো, আপনাদের সাথে যারা বেঈমানি করলো, বিচারিতা করেছে, এর জবাব দিতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলুন, একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান। 2026 হাতটা তুলে রাখুন। 2026 নির্বাচন আসছে। মমতা ব্যানার্জিকে এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ নিয়ে যখন আন্দোলনের কথা বলেছিলাম তখন দিল্লির যাওয়ার নিদান দিয়েছে। 2026 আসছে, আমরা কোথায় যাওয়ার নিদান দেব? আমরা এখন কোথায় যাওয়ার নিদান দেব? এই দূরে যারা আছেন কোথায় যাওয়ার নিদান দেব? দিল্লিতে যাওয়ার নিদান দেব তো নাকি?
আমরা যখন মাদ্রাসা বাঁচানোর কথা ভাবছিলাম, মসজিদ বাঁচানোর কথা ভাবছিলাম, মসজিদ বাঁচানোর ভাবছিলাম, মমতা ব্যানার্জি তখন আমাদের কি বলেছে, দিল্লি গিয়ে আন্দোলন করো। কত বড় মিথ্যুক বলুন তো এই দল। এরা আপনাকে আমাকে বলছে এটা দিল্লি থেকে পাস হয়েছে, দিল্লি গিয়ে আন্দোলন করো। এসআইআর যে হবে আমাদের রাজ্য, এটা কোথা থেকে বলা হয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছেন, তার সদর দপ্তর কোথায়? দিল্লিতে। তাহলে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে তৃণমূলের কোথায় যাওয়ার দরকার ছিল? হ্যাঁ বলুন। তা করেনি, এরা এখানেই করছে। কিন্তু আপনার মসজিদের বাঁচানোর আন্দোলন আপনি করতে গেলে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। তবে এই তৃণমূলের আমলে শুধু মসজিদের জায়গা অসুরক্ষিত নয়, একটু খোঁজ নিয়ে দেখুন আমার হিন্দু সমাজের ভাইদেরকে, বাপেদেরকে, মায়েদেরকে। এই তৃণমূলের আমলে দেব দেবী নামে যে উৎসর্গকৃত যে সম্পত্তি আছে, এই তৃণমূল লুট করে খাচ্ছে। ঠিক যে ধরনের ফিরহাদ হাকিম সাহেব ওয়াকফ সম্পত্তি চোর, মন্ত্রীর নাম কি গো? জোরে বলুন। ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, যেভাবে ফিরহাদ হাকিম সাহেবের অভিযোগ আছে, খোঁজ নিয়ে দেখবেন দেব দেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল, সেটাও এই তৃণমূলের আমলে লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। খোঁজ নিয়ে দেখুন আপনারা, যে জাহের থানের সম্পত্তি, গরম থানের সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি, গির্জার সম্পত্তি, এই তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে। তাই বন্ধু জাগ্রত হতে হবে। শুধু মসজিদের জায়গা বাঁচানোর লড়াই নয়, মন্দিরের জায়গাও আমাদের বাঁচাতে লড়াই করতে আসতে হবে। ঈদগার জায়গা বাঁচাতে লড়াই করতে আসতে হবে। দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে, সেইগুলো উদ্ধারের লড়াই আমাদেরকে করতে হবে। জাহের থানের সম্পত্তি, গরম থানের সম্পত্তি, গির্জার সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি, যেগুলো লুট হয়ে গিয়েছে, আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সম্পত্তি উদ্ধার করে গির্জার সম্পত্তি গির্জাকে বুঝিয়ে দেব। আপনার গরম থান, জাহের থানের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেব। দেবদেবী ইসলামে যে সম্পত্তি আছে, সেইগুলো উদ্ধার করে তাদের সেবায়েতের হাতে তুলে দেব। ওয়াকফ যে সম্পত্তি আছে, সেগুলোকে উদ্ধার করে মোতোয়াল্লি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব। না শুধু মসজিদের জায়গার জন্য লড়াই করবেন কি গো? হ্যাঁ, প্রত্যেকটা ধর্মস্থানের সম্পত্তি উদ্ধারের লড়াই আমরা একসাথে করব তো নাকি? আমাদের মধ্যে এটা ভাগ করার চেষ্টা করছে, আমরা ওরা করার চেষ্টা করছে। এখানে একটা স্কুলের নাম লেখা আছে দেখুন, কেন্দুয়া এফপি স্কুল। আমাদের মধ্যে আমরা ওরা করে কি হচ্ছে জানেন? একটু কালকে খোঁজ নিয়ে নেবে। আগামীকাল শুক্রবার একটু স্কুল খোলা থাকবে। কবে স্কুল বন্ধ খোলা থাকে সেটাই এখন দুষ্কর। সবসময় স্কুল বন্ধ। এটা ভালো করছে না, আপনার আমার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে, এটা মাথায় রাখবেন। কিন্তু প্রাইভেট স্কুলে নেতাদের ছেলেরা পড়ে, আপনার ছেলেরা প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সমর্থ নাই। আপনার বাচ্চাটা স্কুলে যায়, সেই স্কুলটা বন্ধ রাখছে। যাক, হিন্দু মুসলমানের মধ্যে আপনাকে আমাকে লড়িয়ে দিতে চাইছে, আপনার আমার ইস্যু হিন্দু মুসলমান করতে চাইছে। কিন্তু আপনার আমার আওয়াজ তোলা দরকার ছিল। এই স্কুলে কেন টিচার নাই? আগামীকাল গিয়ে দেখবেন স্কুলে যত রেজিস্টার আছে খুলে দেখবেন, যত ছাত্র আছে তার অনুপাতে আপনি শিক্ষক পাবেন না। কিন্তু এখানে কেন্দুয়ার মানুষ, কে হিন্দু চৈতা অঞ্চলের মানুষ, বসিরহাট উত্তরের মানুষ, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই, প্রশ্ন করা দরকার 2012 সাল থেকে 2024 সাল পশ্চিম বাংলায় কেন 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হলো? এই জবাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে, এই জবাবটা অভিষেক ব্যানার্জির পিসিকে দিতে হবে। কারণ এই যে 25,000 স্কুল বন্ধ হয়েছে, আপনাদের জেনে রাখা দরকার ওই স্কুলগুলোতে কোন নেতার ছেলেরা পড়ে না, কোন বড় নেতার ছেলেরা পড়ে না। ওই স্কুলগুলোতে আপনার আমার বাড়ির ছেলেরা পড়ে, যারা দিন আনে দিন খায়, যারা ডে লেবারের কাজ করে, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা চাষবাস করে, যারা আপনার ঠেলা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ছোট ছোট দোকান লাগায়, তাদের ছেলেরা পড়াশোনা করে। যার পরিবার দিন গেলে 300 টাকা ইনকাম করতে কষ্ট হয়, তাদের পরিবারের ছেলে মেয়েগুলো ওই স্কুলগুলোতে পড়তো। আর রাজ্য সরকার সুকৌশলে শিক্ষিত হতে আমাদের পিছিয়ে বর্গের ছেলেদেরকে না দেয়, সেই প্ল্যান পরিকল্পনা করে 25,000 স্কুল বন্ধ করে দিয়েছে। ওর ইফেক্ট কার উপরে পড়বে ভাই? তখন কি দেখে বলবে নাকি কে হিন্দু কে মুসলমান? দেখে বলবে? আচ্ছা বলুন, যারা ভ্যান চালায় কে হিন্দু কে মুসলমান আমরা কোনোদিন ভাগ করেছি?
কৃষকের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করেছি? দিন আনে দিন খাই যিনি তাদের মধ্যে আমরা হিন্দু মুসলমান ভাগ করেছি? যে 25,000 স্কুল বন্ধ হয়েছে, খোঁজ নিয়ে দেখুন। যেখানে নমশূদ্ররা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে মতুয়ারা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে, যেখানে পিছড়ে বর্গের মানুষ বেশি থাকে, সেই স্কুলগুলোকে ইচ্ছা করে বন্ধ করে দিয়েছে। কারণটাই, যদি আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলার লোক থাকবে না। আর মমতা ব্যানার্জির দলের হয়ে লাটায় ভোট লুট করার, বুথ দখল করার, মারামারি করার, গোলাগুলি করার, বোমাবাজির লোকও আর থাকবে না। তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে। নেতার ছেলের হয়ে মারপিট কে করবে? খারাপ ভাবে নেবেন না, একটা কথা বলি, এখন খোঁজ নিয়ে দেখুন, যে নেতা ছিল তার ছেলের হয়ে, তার হয়ে আপনারা মারপিট করেছেন। আপনার ছেলেদের ভবিষ্যৎগুলো নষ্ট করছে কেন? দেখবেন নেতার ছেলে কোথা পড়ছে? বিদেশে। আমাদের বর্তমান যিনি বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্করজি, তার ছেলে কোথা পড়াশোনা করে খোঁজ নিয়ে দেখুন, এখানে নাই, বিদেশে। আর ওই জয়শঙ্করজিকে যারা ক্ষমতায় নিয়ে এসেছে, যাদের ছেলেরা প্রাইমারি স্কুলে গেলে স্কুল আর শিক্ষা দেওয়ার জায়গা নেই, মিড ডে মিল খাওয়ার ঘরে চলে আসো। 1 লক্ষ স্কুল সারা দেশে বন্ধ হয়ে গিয়েছে বিজেপির আমলে। আমার বলার বক্তব্য এটাই, আপনার বাপ দাদুরা ও এখন বর্তমানে যারা নেতা আছে তাদের বাপ দাদুর হয়ে লাঠিয়াল বাহিনী ছিল, মারামারি করেছিল, বুথ দখল করেছিল। কেউ শ্মশানে গেছে, কে কবরস্থানে গেছে, ধ্বংস হয়ে গেছে, কেউ কি বলে মারা গেছে, আর কেউ জেল খেটে ধ্বংস হয়েছে। এখন আপনাদেরকে বর্তমান নেতাদের লাঠিয়াল বাহিনী হিসাবে রাখতে চাইছে। আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে নেতারা তাদের ছেলেগুলোকে বিদেশের নামি দামি ইউনিভার্সিটিতে পড়িয়ে নিয়ে আসবে, আর আপনার ছেলেগুলোর এলাকায় স্কুলগুলোকে বন্ধ করে মূর্খ করে রাখবে। কারণ ওর ছেলেগুলো বিদেশ থেকে পড়াশোনা করে এসে নেতা হবে, আর আপনার ছেলেগুলোকে দিয়ে বুথ দখল, মারামারি, হিংসার কাজে লাগানোর চেষ্টা মমতা ব্যানার্জি এখন থেকে করছে। তাই ভাবার সময় আসেনি এখন আমাদের? আমরা আমাদের ভাই ভাইপোর কথা এখনো ভাববো না? আমরা আমাদের ছেলেদের কথা এত এখনো ভাববো না? যদি মমতা ব্যানার্জি তৃণমূল তার ছেলেদের কথা ভাবে, তার ভাইপোদের কথা ভাবে, সেই কথা মাথায় রেখে স্কুলগুলোকে এখন বন্ধ করে দিচ্ছে। কারণ আপনাদের আমাদের আওকাত আছে কি যে প্রাইভেট স্কুলে পড়াবো? একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াতে গেলে মাস গেলে কম করে 2000 টাকা খরচ আছে। আপনার বাড়িতে 2টো সন্তানই আমি ধরছি, তাহলে মাস গেলে 4000 টাকা আপনাকে খরচ করতে হবে। আপনি যদি কৃষক, আমি আপনাকে তথ্য দিয়ে বলে যাচ্ছি, মাস গেলে আপনি 8000 টাকা ইনকাম করতে পারেন না। যারা কৃষক আছেন আমি তথ্য দিয়ে বলছি, মাস গেলে আপনি 8000 টাকা ইনকাম করতে পারেন না। আপনি মাস গেলে যদি 8000 টাকা না ইনকাম করেন, তাহলে 4000 টাকা দিয়ে 2টো বাচ্চাকে কি করে পড়াবেন? তারপরে খাওয়া দাওয়া আছে, অসুস্থ আছে, ওষুধ আছে, আরো সঞ্চয় করার তাহলে কিছুই থাকছে না। আপনার ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, কারণ বুনিয়াদী শিক্ষাটা যেখান থেকে পাই সেটাই ধ্বংস করে দিচ্ছে পরিকল্পনা করে এই মমতা ব্যানার্জি। তাই মায়েদের বলবো, অনেক সংখ্যক মায়েরা এসে উপস্থিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, প্রশ্ন নয়, আগে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। এই কেন্দুয়ায় যে প্রাইমারি স্কুলটা আছে, উপযুক্ত শিক্ষার পরিকাঠামো আনতে হবে, যত ছাত্র আছে তার অনুপাতে শিক্ষা দিতে হবে, মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। লক্ষ্মীর ভান্ডার পরে হবে 10 লাখ 12 লাখ টাকার বিনিময়ে চাকরি নয়, 330 টাকা ফর্ম ফিল আপ করে মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা হবে। সে হিন্দু চাকরি পাক, মুসলমান চাকরি পাক, দলিত চাকরি পাক, আদিবাসী চাকরি পাক, দেখার দরকার নাই। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা পরে হবে। যত মদের দোকান পশ্চিম বাংলায় আছে সব দোকান বন্ধ করতে হবে। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা পরে হবে। 1000-1200 টাকার গল্প রাখুন। স্কুল যে 25,000 পশ্চিম বাংলায় বন্ধ করেছেন সেটা খোলার ব্যবস্থা করুন। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকার গল্প পরে হবে। এলাকায় সম্প্রীতি বিনষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলমানের বিভেদ লাগানোর জন্য বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, ওই বাটাটাকে ধরে আগে জেলের মধ্যে ভরাও। তাই তো নাকি? মা আপনাকে 1000-1200 দিচ্ছে।